এই যে ইউনিফর্ম সিভিল কোড আনবো বলছেন, আমি বলতে পারি যে আপনারা প্রত্যেকে একই পোশাক পরে আছেন? আমি বলতে পারি আপনারা এই যারা সাংবাদিক রয়েছেন এক একজন আজকে যে খাবার খেয়ে এসছেন, কেউ মাছ খেয়ে এসছেন, কেউ মাংস খেয়ে এসছেন, কেউ ডিম খেয়ে এসছেন, কেউ সবজি খেয়ে এসছেন, ধরুন আদিবাসী সমাজ তারা যে রীতিনীতিতে বিয়ে করে, মুসলিম সমাজে সেই রীতিনীতিতে বিয়ে হয় না, আবার হিন্দু বা খ্রিস্টান সমাজে সেই রীতিনীতিতে বিয়ে হয় না, আবার আদিবাসীদের মধ্যে কেউ মানে হিন্দু ধর্ম পালন করেন, কেউ খ্রিস্টান ধর্ম পালন করেন, আবার অনেকে ওদের নিজস্ব একটা ধর্ম আছে, সেটাকে শাড়ি বা সন্না বলা হয়। তাহলে আপনি বলতে পারেন কালকে যে না আদিবাসীদের মানে সিভিল কোড একই হবে, তারা মানে মানবে? ইউনিফর্ম সিভিল কোড মানে কি সকলের জন্য একই? তাহলে আদিবাসীদের একই মানে রীতিনীতিতে বিয়ে হবে? এটা হয়? ফলে এটা বুঝতে হবে, এটা শুধুমাত্র মুসলিমদের বিষয় না, আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, বিভিন্ন রীতিনীতির মানুষ আছে, বিভিন্ন সামাজিক রীতিনীতি, বিভিন্ন ধর্মীয় রীতিনীতি, বিভিন্ন পারিপার্শ্বিক রীতিনীতি। এর দেখুন আইনের একটা উদ্দেশ্য থাকে, আইনের উদ্দেশ্য হচ্ছে কনফ্লিক্টকে মিনিমাইজ করা, কনফ্লিক্ট ম্যাক্সিমাইজ করা। কিন্তু আইন ভিন্ন না, ক্রিমিনাল ল কারোর জন্য ভিন্ন না। যদি একটা হিন্দু খুন করে তারও যা শাস্তি হয়, একজন মুসলিম খুন করলে একই শাস্তি হবে, একজন খ্রিস্টান খুনি হলে তারও একই শাস্তি হবে। প্রথমে বোঝা উচিত যে ভোটার হিসেবে কার নাম নথিভুক্ত হবে সেটার জন্য খুব বেশি ডকুমেন্টের প্রয়োজন। দেখুন অলরেডি এসআইআর ওই যে ডকুমেন্টগুলো রয়েছে, যে ডকুমেন্টগুলো নাম তোলার জন্য যথেষ্ট, সেই সমস্ত ডকুমেন্ট ইনট্যাক্ট আছে। এটা একটা কনফিউশন চলছে। ইভেন আপনি দেখবেন এসআইআর সংক্রান্ত প্রথম যে নামটি উঠেছিল ট্রাইব্যুনালে, তার নাম হচ্ছে মহতাব। এখনো পর্যন্ত বাজারে দুটো অর্ডার অ্যাভেলেবেল, একটা হচ্ছে মহতাব শেখের, একটা হচ্ছে কেতাবুদ্দিন। আপনি মহতাব শেখের নির্দেশে দেখবেন, মহতাব শেখের যিনি ফারাক্কার নির্বাচিত বিধায়ক, বর্তমানে নির্বাচিত বিধায়ক, যার নামটা মানে তালিকায় ছিল না, যার নাম ডিলিট হয়ে গেছিলো, ইভেন ভোটার হওয়ার যোগ্য ছিল না, সেই মানুষটি আজকে নির্বাচিত বিধায়ক হয়ে বিধানসভার অভ্যন্তরে আইন তৈরি করবে। সেই নির্দেশনামায় কি বলা আছে? বলা আছে ইভেন যদি কিছু ডকুমেন্ট না থাকে, আধার কার্ড, সেটাও কিন্তু ভোটার হিসেবে নাম তোলার জন্য যথেষ্ট। কেন বলা আছে? ধরুন এই শাসনের আপনার এই অঞ্চলের বা পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলের একজন মানে একদম সাধারণ প্রান্তিক বাড়ির একজন 60 বছর বা 70 বছরের একজন ভদ্রমহিলা, তার কী কী ডকুমেন্ট থাকতে পারে? একটা ভোটার কার্ড, একটা আধার কার্ড, এর বাইরে কোনো ডকুমেন্ট নেই। আর যদি কোনোবার জমি বিক্রি করে থাকেন মেয়ের বিয়ের জন্য বা কিছু, ম্যাক্সিমাম একটা প্যান কার্ড, এর বাইরে কোনো ডকুমেন্ট নেই। তাহলে সেই মানুষটিকে আপনি বলবেন ও ভারতের নাগরিক না বা ও ভোটার হতে পারে না? এটা কখনোই হতে পারে না। ফলে যারা এইগুলো বলছেন না বুঝে বলছেন। হ্যাঁ, পাসপোর্ট আপনি বলতে পারেন ওটা নাগরিকের পরিচয় নয়, অমুক নয় তমুক নয় বলছেন। দেখুন নাগরিক বাছাই করার প্রয়োজনটা কেন করছে? আপনি ভাবুন, আপনি বলছেন যে লাখো লাখো নাকি বিদেশি নাগরিক রয়েছে আমার দেশে, যারা ভারতীয় হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে ভারতের জল বায়ু ব্যবহার করে ভারতবর্ষে থেকে খাচ্ছে। আচ্ছা, এইটা দেখার জন্য কে দায়ী? আইনত কার দায়ভার রয়েছে? আইনত দায়ভার রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট করতে ব্যর্থ হয়েছে, এটা প্রথমে মেনে নিন। তাহলে বর্ডার থেকে শুরু করে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, নাগরিকত্ব দেখার দায়িত্ব রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তারপরেও যদি বলেন লাখো লাখো লোক এখনো পর্যন্ত বিদেশি বা বাংলাদেশি বা অন্যান্য কোনো দেশের বাসিন্দা, তাহলে বুঝতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কাছে রয়েছে। আপনারা এতদিন ধরে একই সরকার রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টে তো একই সরকার রয়েছে, তাহলে এতদিন ধরে ব্যর্থ হয়েছে, এটা বুঝতে হবে। তাহলে এটা অ্যাকসেপ্ট করে নিন প্রথম। দেখুন ভোটার হওয়ার জন্য কি প্রয়োজন? একজন ভারতীয় নাগরিকই ভোটার হবে, এটা ঠিক কথা। কিন্তু এই যে 34 লক্ষ লোকের নাম যারা অ্যাপিল করেছে, নাম বাতিল হয়েছে, আপনার মনে হয় এরা সবাই বাংলাদেশ? এই যে প্রতিদিন যে ট্রাইব্যুনালের অ্যাডজুডিকেশন হচ্ছে, বেশিরভাগ লোকের নাম উঠে যাচ্ছে কেন? আর দেশের মানুষ। আপনি যদি কালকে যদি বলেন এই 34 লক্ষ মানুষই বাংলাদেশে, এদের কোথায় বসাবেন? গঙ্গার জলে, যমুনার জলে, কোন জলে বসাবেন? তাকে তাদের বসে বসে খাবার দেবে? দেখুন এই মানুষগুলো, এদের মধ্যে কতজন আছে? আজকেও মানে আদালতের রায়ে, আমি মামলা করেছি, আদালতের রায়ে বর্ধমান মেডিকেল কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার নাম ডিলিট হয়ে গেছে। মামলা করেছিলেন, আমি মামলা করে দিয়েছি,
কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও, তিনি অর্ডার দিয়েছেন একজন অধ্যাপকের, ওরকম সেমিনারলি একজন অধ্যাপকের, তারও নাম ডিলিট হয়ে গেছে। এরকম শত শত মামলা হচ্ছে, তাদের মামলা করে দিচ্ছে, তারপরে তাদের নাম উঠে যাচ্ছে। আচ্ছা, এই মানুষটার নাম ডিলিট করার পিছনে কী কারণ? সেই মানুষটা আজকে আমার চেম্বারে এসে বললেন, দেখা করে গিয়ে, যে এতদিন মানে জীবন্ত মরা মানুষের করে বেড়ায়। তাহলে এই মানুষগুলোতে এইভাবে এই পরিস্থিতি তৈরি করার কোনো কারণই ছিল না। এবার ধরুন কি সমস্যা, এই যে ধরুন 34 লক্ষ মানুষের নাম বাতিল হয়ে আছে, বা তার থেকে বেশি হবে, তার কারণ আন্ডার অ্যাডজুডিকেশন আছে, এর মধ্যে ডিলিট আছে, আবার কিছু মানুষের নাম উঠে যাওয়ার পরে তাদের এগেনস্টে আবার অ্যাপিল আছে। তাহলে এই বৃহৎ সংখ্যক মানুষের অ্যাডজুডিকেশন করতে কতদিন সময় লাগে? প্রতিদিন ট্রাইব্যুনালে গড়ে 30 থেকে 50টা নাম উঠছে, বা আমি ধরে নিলাম 100টা তর্কের নাম। কটা ট্রাইব্যুনাল? 19টা ট্রাইব্যুনাল। তাহলে প্রতিদিন 19টা ট্রাইব্যুনাল হলেও 19 × 100 হলে কত হয়? 1900। আমি 2000 ধরে, 30 দিন নিশ্চিতভাবেই, মাসে 30 দিনই কাজ হচ্ছে না, সপ্তাহে 5 দিন, তাহলে 20 দিন 25 দিন কাজ হচ্ছে, 25 দিনই ধরে নিলাম, তাহলে এক মাসে কত হবে? 50,000। তাহলে 34 লক্ষ প্লাস মানুষের নাম ওঠাতে কতদিন সময় লাগে? প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি ভাবুন তো একবার, যে ইন দ্য মিন হয় এই মানুষগুলোর যদি মানসিক অবস্থা কী হবে, এই মানুষগুলোর নাগরিক সুযোগ সুবিধার কী হবে? কত হাজার হাজার লোকজন আছে যারা স্কুল শিক্ষক, অধ্যাপক, সরকারি অফিসের কর্মচারী থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি প্রতিদিন দেখছি। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি, এই লোকটারও নাম বাতিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার কাছ থেকে পিএইচডি কমপ্লিট করেছে 20 জনের অধিক, তার সন্তানের, নিজের সন্তানের নাম টেনশনে মরছে। মুখ্যমন্ত্রী বলছে অধ্যাপক, বাংলার অধ্যাপক তাজউদ্দিন, দেখেছেন, তিনি নিজে এসে বলেছেন যে তার কলিগরাই তাকে টিটকিরি মারত। আর কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি কৃষ্ণা রায়ের সাপেক্ষে তারপরে ট্রাইব্যুনাল সেই ম্যাটারটা নিয়েছে, তার নাম উঠে গেছে। কিন্তু ইন দ্য মিন হইল তাকে তো একটা মানসিক পীড়নের মধ্যে যেতে হলো। ইন দ্য মিন হইল সে ভোট দিতে পারলো না, তাহলে এর দায় কে নেবে? এই যে শত শত মানুষের নাম বাতিল হয়ে, এর দায় কে নেবে? এর দায় নিতে হবে। এবং এই মানুষগুলো নিয়ে আমি শুনছি, এখানে এসে শুনলাম নাকি এই যে রেশন দেওয়া কোনো ইয়ে নেই, মৌখিকভাবে বন্ধ করে দিয়েছে। পারে না কেন রেশন দেওয়া বন্ধ? আরে ভোটার লিস্ট কি? ভোটার লিস্ট হচ্ছে ওপারে ওই নির্দিষ্ট সময়ে ভোট দেওয়ার জন্য তৈরি একটি তালিকা। সেটা কখনোই মানে তার জন্য আপনি কাউকে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করতে পারেন না। তার জন্য কারো চাকরি চলে যাবে, হতে পারে না। তার জন্য কাউকে বলবেন যে না, ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যায়, বা তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, বাংলাদেশ চলে যাবেন না? বাংলাদেশ নেবেই বা কেন? ফলে এসব ভ্রান্ত কথা যারা বলছেন তারা না বুঝে বলছেন। আর যদি কেউ কোনো এমআর ডিলার যদি এই কাজ করে, সে ভুল করছে। আগে চাইবেন যে নোটিশ চাইবেন, বলে আমাকে মাল দিবি না, মানে দিতেই হবে, নোটিশ দেখাও না, নোটিশ নেবেন তবে ছাড়বেন। চলো নোটিশ দাও, কেউ কোনো নোটিশ দিচ্ছে না। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে পালিয়ে যান, এখনো সময় আছে। দেখুন, সেটা নিশ্চিতভাবে যারা বাংলাদেশি তারা বাংলাদেশে বলবে, কিন্তু যারা এদেশের মানুষ তারা কোথায় পাবে? তারা এদেশের মানুষ এদেশেই থাকবে, তাদের তো কোনো অপরাধ নেই। বরঞ্চ অপরাধী তারাই যারা এদের নাম বাতিল করল, যারা এই মানসিকভাবে বিপর্যস্ত করলো এই মানুষ, তারা দায়ী। এর যে মানুষগুলোর নাম মানে বাতিল হয়েছে তারা তো কোনো দায়ী না। এই যে ধরুন, আপনি ভাবুন, এই যে আপনাদের এই অঞ্চলে, এই যে উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, ওইদিকে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, প্রতিটি জেলায় নাম বাতিল হয়েছে। কিন্তু বেশি অ্যাফেক্টেড জেলা তো এইগুলো, মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনা, এগুলো অ্যাফেক্টেড জেলা, সব থেকে বেশি অ্যাফেক্টেড জেলা। কি অপরাধ? নামের এমডি আছে, একটাতে এমডি নেই। শেখ SHAIKH, কোনোটাতে SK, কোনোটাতে SHEIKH লেখা আছে। এই যে ধরুন শেখ, কেউ ফুল ফর্মে লেখে, কেউ এসকে লেখে। দুটো ডকুমেন্টে ফুল ফর্মে লেখা আছে, দুটো ডকুমেন্টে এসকে লেখা আছে। একইভাবে দেখবেন চন্দ্র, CHANDR চন্দ্র, আবার কেউ চন্দ্রটা CH, কুমার KR লিখে। দুটো ডকুমেন্টে কুমার লেখা আছে, দুটো ডকুমেন্টে কুমার নেই, KR লেখা আছে। আলাদা লোক। সুপ্রিম কোর্ট বলছে না, নামের ভুলের জন্য কাউকে তুমি বাতিল করতে পারবে, আসামের সাপেক্ষে বলেছে।
ফলে দেখুন এই মানুষগুলোকে বিড়ম্বনায় ফেলানোর কোনো মানে হয় না। এখন মুশকিল হয়ে গেছে, ট্রাইব্যুনাল সেই হারে অ্যাডজুডিকেট করতে পারছে, ফলে মানুষগুলোর বিড়ম্বনা বাড়ছে, মানুষগুলোর মানসিক বিপর্যস্ততা বাড়ছে। কলকাতা হাইকোর্টে একটা আমাদের বিচারপতি কৃষ্ণরাও একদিন মামলাগুলো নিচ্ছেন এবং যা মামলা থাকছে তিনি নির্দেশ দিয়ে দিচ্ছেন, অনেক নির্দেশ পেয়েছে, তার সাপেক্ষে অনেকের নামও উঠেছে। কলকাতা হাইকোর্টে মামলা ফাইল করেছে। এবার তারা কতজন? তারা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত মানুষ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ অধ্যাপক, কিন্তু সমাজের সব থেকে প্রান্তিক মানুষ, তাদের কী হবে? আমি এক্ষেত্রে আহ্বান করব সকলকে, বিশেষ করে আর্টিকেল 2 অথরিটিগুলো, যে আপনারা একটা পথ ভাবুন এই মানুষগুলোকে কীভাবে তাদেরকে নাম আবার ফিরিয়ে আনা যায়। বিশেষ করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে, মেম্বারে এটা ব্লক স্তরে ট্রাইব্যুনাল টাইম বাউন্ড ম্যানারে ট্রাইব্যুনালকে এই সমস্ত ডিসপোজ অফ করে দিতে হবে 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে। এবং এই যে ধরুন এই যে অর্ডারগুলো হচ্ছে, অর্ডারগুলো অ্যাভেলেবেল না, সেগুলো অর্ডারগুলো অ্যাভেলেবেল করাতে হবে, ওয়েবসাইটে অ্যাভেলেবেল করাতে হবে। এবং শুধু তাই না, পজ লিস্ট তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে হবে, তাদেরকে প্রপারলি খবর দিতে হবে যে তোমার মামলাটি এই সময় ধরবে। খবর না দিয়ে বেশ কিছু মামলা ডিলিট করে দিয়েছিল ট্রাইব্যুনাল। আমি মামলা করেছি, সেই মামলা সাপেক্ষে কলকাতা হাইকোর্ট আবার বলেছে, আবার তাদের শুনানি হয়েছে, তার সাপেক্ষে আবার নাম উঠে গেছে। ফিরোজা এই কোচবিহারের স্কুল শিক্ষিকা, নাম ডিলিট করে দিয়েছিল ট্রাইব্যুনাল, উইদাউট গিভিং এনি অপরচুনিটি বিহারি। কলকাতা হাইকোর্ট রায় দিল, তার নাম আবার উঠে গেছে। ফলে এইগুলো এটা নয় যে তাদের নাম উঠছে না, হ্যাঁ, কিন্তু গতিটা অনেক মন্তব্য। সেই জন্যই এর আগে অধীর রঞ্জন চৌধুরী এবং জুলফিকার আলী, কংগ্রেসের দুজন নেতা, একজন এমএলএ এবং একজন প্রাক্তন সাংসদ, এই মামলা ফাইল করেছে। আশা করি মামলাটা হচ্ছে দ্রুততার সঙ্গে শুনানি হবে, কারণ এখন কোর্ট করলেই শুনানি হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলোকে আতঙ্কিত করাটা অনুচিত। এক শ্রেণীর মানুষ তারা আতঙ্কিত করতে চাইছে, তারা ভাবছেন এদেরকে আতঙ্কিত করে তারা হয়তো স্ট্যাটিস্টিক প্লেজার পাচ্ছেন, কিন্তু ওই স্ট্যাটিস্টিক প্লেজার নিয়ে কী করবেন? এতে আপনার কোনো পলিটিক্যাল জ্ঞান হচ্ছে না। কিছু মানুষ এটা করছে, মানে বিশেষ করে আমি দেখছি এই সময় দাঁড়িয়ে, মানে ইভেন তাদের বন্ধু বান্ধবরাই বেশি করছে, বেশ কিছু মানুষজন করছেন। এটা একেবারেই করবেন না। আপনার তার প্রতি রাগ থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় তাকে একদম এই মানসিক বিপর্যস্ততায় নিয়ে যাবে, দিয়ে তারপরে সেই মানুষটিকে মানে তার এই আজকের এই কন্ডিশন থেকে আপনি উপভোগ করবেন, এটা কখনোই কাম্য। দেখুন, আমাদের দেশের সংবিধানে পাঠ করে রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক এই নির্দেশ রয়েছে, নির্দেশাত্মক নির্দেশ বলা যায়, ডিপিএসপি থেকে বলা হয়। সেখানে বলা আছে যে স্টেট এন্ডোভার নেবে যে ইউসিসি আনবে। কিন্তু 43-তে কী বলা আছে? আর্টিকেল 43 এগ্রিকালচার লেবারের কথা বলা আছে, ইন্ডাস্ট্রিয়াল লেবারের কথা বলা আছে, তাদের জীবনমান সেটাকে উন্নত করার জন্য উপযুক্ত ওয়েজেসের কথা বলা আছে। আচ্ছা, রাষ্ট্র সেটা করতে পেরেছে? আমাদের দেশের সংবিধানে আর্টিকেল 21 রাইট টু লাইফ বলে, 21A কি বলে? 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে এলিমেন্টারি এডুকেশন দিতে হবে। এই এলিমেন্টারি এডুকেশন মানে কি? কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এলিমেন্টারি এডুকেশন দিতে হবে। কোয়ালিটি এডুকেশন দিতে পারে? সাদা কাদার মাস্টার দেখলে আম্বানির বেটা হচ্ছে মানে শিক্ষা পাবে, গরিব কৃষক পরিবারের সন্তান একই মানের শিক্ষা পাবে, গরিব আদিবাসী পরিবারের সন্তান একই মানের শিক্ষা পাবে। এটা এনশিওর করতে পেরেছে? তাহলে রাষ্ট্র এনশিওর করতে পারেননি সমমানের শিক্ষা, সমমানের স্বাস্থ্য, কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকের উপযুক্ত ওয়েজেস, ইন্ডাস্ট্রিয়াল লেবারের উপযুক্ত ওয়েজেস, কিচ্ছু এনশিওর করতে পারলেন না। দিয়ে বলছেন ইউনিফর্ম সিভিল কোড আনবো। এই যে ইউনিফর্ম সিভিল কোড আনবো বলছেন, ইউনিফর্মিটি আনবো। এখানে আপনারা যে কজন সাংবাদিক আছেন, এক একজনের এক এক রকম পোশাক। আমি বলতে পারি যে আপনারা প্রত্যেকে একই পোশাক পরে আসছেন? আমি বলতে পারি আপনারা এই যারা সাংবাদিক রয়েছেন, এক একজন আজকে যে খাবার খেয়ে এসছেন, কেউ মাছ খেয়ে এসছেন, কেউ মাংস খেয়ে এসছেন, কেউ ডিম খেয়ে এসছেন, কেউ সবজি খেয়ে এসছেন, কেউ হয়তো বা মানে ভাত না খেয়ে অন্য কিছু খেয়ে এসছেন, রুটি খেয়ে এসছেন, কেউ হয়তো চিড়ে খেয়ে এসেছেন। আমি বলতে পারি যে আপনাকে এই মানে বাধ্যতামূলকভাবে প্রত্যেকে ভাত খেতে হবে, ভাত স্বাভাবিক খেতে হবে। দেখুন, রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে এই ইউনিফর্ম সিভিল কোড করা। কেন বলেছি? তার কারণ ছিল যে বেসিক্যালি তাকে সকলকে সেম প্যাডিস্টালে আনবে। তারপর কারণ আমাদের দেশে কিন্তু আইন ভিন্ন না, ক্রিমিনাল ল কারোর জন্য ভিন্ন না। এটা একটা হিন্দু
খুন করে তারও যা শাস্তি হয়, একজন মুসলিম খুন করলে একই শাস্তি হবে, একজন খ্রিস্টান খুনি হলে তারও একই শাস্তি হবে। বলে আমাদের ক্রিমিনাল ল আলাদা আলাদা না, কিন্তু সিভিল ল সেটা আলাদা আলাদা কেন ছিল? কারণ বহুত্ববাদিতার জন্য। কারণ ধরুন আদিবাসী সমাজ, তারা যে রীতিনীতিতে বিয়ে করে, মুসলিম সমাজে সেই রীতিনীতিতে বিয়ে হয় না, আবার হিন্দু বা খ্রিস্টান সমাজে সেই রীতিনীতিতে বিয়ে হয় না। আবার আদিবাসীদের মধ্যে কেউ মানে হিন্দু ধর্ম পালন করেন, কেউ খ্রিস্টান ধর্ম পালন করেন, আবার অনেকে ওদের নিজস্ব একটা ধর্ম আছে, যেটাকে সারি বা সন্না বলা হয়। তাহলে আপনি বলতে পারেন কালকে যে না, আদিবাসীদের মানে সিভিল কোড একই হবে, তারা মানে মানবে? ইউনিফর্ম সিভিল কোড মানে কি সকলের জন্য একই? তাহলে আদিবাসীদের একই মানে রীতিনীতিতে বিয়ে হবে? এটা হয়? ফলে এটা বুঝতে হবে, এটা শুধুমাত্র মুসলিমদের বিষয় না। আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, বিভিন্ন রীতিনীতির মানুষ আছে, বিভিন্ন সামাজিক রীতিনীতি, বিভিন্ন ধর্মীয় রীতিনীতি, বিভিন্ন পারিপার্শ্বিক রীতিনীতি। আপনি দেখবেন বারাসাতে, এই যে ধরুন এটা উত্তর 24 পরগনা, বারাসাতে একরকম কালচার আছে, আবার দেখবেন শাসনে আরেক রকম কালচার আছে, আবার দেখবেন আরেকটু ওই ভিতরের দিকে চলে যান আরেক রকমের কালচার আছে, আবার দেখবেন নতুন নিউ টাউন তৈরি হয়েছে, সেখানে আরেক রকম কালচার আছে। এই যে বহুত্ববাদিতা রয়েছে, এই বহুত্ববাদিতার সেলিব্রেশনই তো আমার দেশ, বহুত্ববাদিতাই তো আমার দেশের মানে এথোস। এই বহুত্ববাদকে যদি নষ্ট করেন তাহলে যেটা হবে, আপনি ইউনিফর্মিটি আনতে পারবেন না, রেদার আমাদের মধ্যে যে সংযোগটা, আমাদের মধ্যে দেশের যে গঠনটা, সেটা দুর্বল হবে। আমাদের দেশজ গঠন যদি সবল করতে হয়, তাহলে আমাদের যেটা সেলিব্রেট করতে হবে সেটা হচ্ছে এই দেশের বহুত্ববাদ। এই দেশের বহুত্ববাদকে যদি সেলিব্রেট করতে পারেন প্রপারলি, তাহলেই কিন্তু আমাদের দেশের কাঠামো আরও সবল হবে, নাহলে কিন্তু দুর্বল হবে। আর একটা কথা বলছি, আইনের দেখুন, আইনের একটা উদ্দেশ্য থাকে। আইনের উদ্দেশ্য হচ্ছে কনফ্লিক্টকে মিনিমাইজ করা, কনফ্লিক্ট ম্যাক্সিমাইজ করা। এমন কোনো রীতিনীতি বা এমন কোনো আইন তৈরি করা উচিত না যার ফলে কনফ্লিক্ট বেড়ে যায়। রেদার কনফ্লিক্ট মিনিমাইজ করার জন্য আইন আনাটা জরুরি।